আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। তাই তো হয়, রক্তাল্পতা রোগটা এখানে সংক্রমণ হয়ে দাঁড়ালো নাকি, এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছু গল্প, যে গল্প নিজের ভেতরে লুকিয়ে রাখে আরও এক গল্পকে। বাংলা ও বিশ্ব সাহিত্যের সেই সব লুকিয়ে থাকা গল্পের তিলোত্তমা নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন দ্য নাইট এক্সপ্রেস। দ্য নাইট এক্সপ্রেসে আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায় রচিত মিসেস কুমুদিনী চৌধুরী। আজকের গল্পের সূত্রধর আমি অংশমান, আর গল্প পাঠে রয়েছে জয়। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি ঔপন্যাসিক, কেবল এটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা, কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্যে কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসে ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কী অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ এবং সন্ধে হলে ভূতের ভয়ে কাতর হয়ে পড়তেন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠটা মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যই পিশাচের অস্তিত্ব আছে কি না। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সে মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে, জীবিত মানুষদের রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায় শুনতে পাই অমুক লোক রক্তাল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? আর বলবেন না,
অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়লেন। ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি বেশ ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। ভয়ানক ভূত কাকে বলে আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা আপনি সত্যি বিশ্বাস করেন কি? সত্যি বিশ্বাস করি, খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধ হয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। কুমুদিনীরও মুখ ভয়ে স্নান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখড়ি ধারণার কারণটা কি শুনি? সাম্প্রতি এখানে রক্তাল্পতা রোগের মৃত্যুর হার বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন না। সে চেষ্টাই করব। ভূত না মারলেও ভূতের ভয় যে ছাড়ে না। অমূল্যবাবুর ওখান হতে সেদিন আস্তে আস্তে সেই প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করার জন্য আহ্বান করলাম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, হ্যাঁ, আমি চা পান করতে রাজি আছি, কিন্তু ভাইয়া শিগগিরই, আমার একটুও দেরি করার সময় নেই। আরে কেন, আপনার এত তাড়া কিসের? কি আর বলবো ভাইয়া, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় আর বাঁচবে না। কি অসুখ? রক্তাল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এত বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি। জওয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার এর মধ্যেই তার অবস্থা খারাপ? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে স্নান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যু আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের এসে বললেন, আজকের রাত বোধহয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কী যেন দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, এটা কিসের দাগ? ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা কে করে? বাবু, গিন্নিমা অর্থাৎ মিসেস রায়চৌধুরী গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশুনো করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই।
রাতে তাঁর ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো মতো যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে। যাক, কথা মতনই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি, গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিকমতো সেবা চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা রাগের ভাব ফুটে উঠেই আবার তা মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। গদাধর সুস্থ হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হরহর করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শার্সির বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাস ডাকছে ও ঝড় হৈ হৈ করছে। এমন দুর্যোগে শস্যির উপরে করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভেতরে ঢুকতে চায়। আবার বিছানার উপর শুয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শস্যির উপরে আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। সবই সময় বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল। আর তো কোনো সন্দেহই নেই, কে এলো? এই বন জঙ্গলে পাহাড়ের দেশে এই ঝোড়ো বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভেতরে ঢুকতে চায়? অজানা বিদেশে বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম। আর সেই তীব্র আলোতে দেখলুম বন্ধ শার্সির উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো তপতপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তেই মুখখানা আলোকরেখার ভিতর থেকে স্যাট করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাজ ভেঙে ওই বুঝে এক অমানসিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানালা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন। এ কি, এত সকালে আপনি? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অসুখ বেড়েছে কি? এই অল্প সময়ে গদাধর প্রায় সেরেই উঠেছে। বলেন কি? কি করে ছাড়লো? গদাধরের কোনো অসুবিধা হয়নি তো? সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? তোমরা যা ইচ্ছা হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি। কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমারও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সে কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলাম।
পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতে ঝড় বৃষ্টির কথা তুমি টের পেয়েছ বোধ হয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সে সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলা ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখে আমি চিনতে পারলাম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। তারপর শার্সি তুলে খড়কের পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে ধাক্কা দেওয়ার জন্য মূর্তিদার তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানলাটা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপে গেল। তারপরেও জানলার উপরে আরো কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস চৌধুরী? শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরী তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপরে বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামনে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগে সামনের দিকে ছুটলেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন ট্রেন! কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে আমি 2 চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলাম তীক্ষ্ণ এক মর্মবিধি আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলাম অমূল্যবাবু বললেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা মিটল না। ঝাঁঝার রক্তাল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন, তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হয়, রক্তাল্পতা রোগটা এখানে সংক্রমণ হয়ে দাঁড়ালো নাকি, এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচক করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে, প্রায় দিনের বেলার মতো।
এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথ হয় একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যেই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে যা তাকিয়ে দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। তার মানে? নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? আমি আপনাকে যেমন ঠিক দেখছি, হ্যাঁ ঠিক তাকেও তেমনি দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, চলো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই নদীপথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন। আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নীরব বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। গাছের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলাম, ঝোপে ঝাপে আড়ালে আবছায় যেসব অশরীর দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরের প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে। তাদের ওপরে ইট বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপরে যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিত জীবিত মানুষের আবির্ভাবের অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা বলো না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে। পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃতরাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চুমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারীমূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী, অমূল্যবাবু আমার কানে কানে বললেন। আজকের রাতের মতো পিশাচের রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে কবরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি হি করে অট্টহাস্য করে উঠল যে
আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর আক্ষেপ নয়, শিগগিরই আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতন ছিলুম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে কোনো বাধা দিও না। খালি এটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চক্ষে দেখলুম কফিনের ভেতরে শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন টেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল। তার ঠোঁটের চারপাশে তরল রক্তধারা লেগে আছে এবং তার জীবন্ত চোখ দুটো সহস্র দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির মতো আওয়াজে এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শেষ হলো শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অমূল্যবাবু, শুভঙ্কর আচার্য, ডাক্তার গোবিন্দবাবু, শুভম দেবনাথ, মিসেস কুমুদিনী, পামেলা পাঠক পাল। গল্প পাঠে, পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন ও গল্পের সমগ্র পরিচালনায় আমি জয়। তাহলে আজকের মতো দ্য নাইট এক্সপ্রেসের গল্পের যাত্রা এখানেই সমাপ্ত হলো। আজের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে একটি লাইক করে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে দ্য স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেলে দ্য নাইট এক্সপ্রেসের নতুন কোনো গল্পের যাত্রায়। আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন।